করার জন্যই মূলত আমরা স্প্রেডশিট সফটওয়্যারগুলো ইউজ করে থাকি। তো একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? তো এক্সেল অ্যাপটায় আমরা আচ্ছা, আমরা যেমন ওয়ার্ড যখন ইউজ করতাম তখন আমরা হচ্ছে ডকুমেন্টস তৈরি করতাম, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ডকুমেন্ট আশা করি বুঝছেন, যে দস্তাবেজ, দলিল দস্তাবেজ যেটাকে বলে, মানে অ্যাপ্লিকেশন লেখা বা হচ্ছে আর্টিকেল লেখা, রিপোর্ট লেখা, এই টাইপসের জিনিসগুলো আমরা ওয়ার্ডে করে থাকি। তো এক্সেল হচ্ছে হিসাব কিতাবের কাজ করে। ওয়ার্ডে যেখানে ডকুমেন্ট তৈরি করা হতো সেখানে এক্সেলে আমরা তৈরি করি ওয়ার্কবুক, ঠিক আছে? তো একটা ওয়ার্কবুক হচ্ছে একটা গোটা হাল খাতার মতো, অনেকগুলা পাতা থাকবে, পাতাগুলোর ভেতরে হিসাব থাকবে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা অপশনটা চাপলাম, ওকে? তো এটা নতুন এক্সেল ভার্সন, তাই এটার চেহারাটা ডিফারেন্ট, তবে বাটন সবই সেম, মানে হোম, ইনসার্ট, অপশনগুলো মোটামুটি একই, ঠিক আছে? তো যে আনডু রিডু বাটন আছে, এখানে সেভ বাটন আছে, আপনি চাইলে অন্য বাটনও এখানে পাবেন। এখানে কিছু কিছু বাটন হচ্ছে আপনি অলরেডি ওয়ার্ডে দেখেছেন, যেমন ক্লিপবোর্ড আর ফন্ট অপশন গুলো, ঠিক আছে? তো আমি এখানে অ্যালাইনমেন্ট এগুলো অবশ্য দেখি নাই, কয়েকটা জিনিস আমরা আস্তে আস্তে দেখবো, ওকে? এবং এইখানে রিবন ইন্টারফেস, আমাদের উপরে টাইটেল আছে, তার নিচে আমাদের রিবন ইন্টারফেসটা আছে। রিবন ইন্টারফেসের নিচে হচ্ছে একটা অংশ আছে যেখানে হচ্ছে একটা বক্স আছে A1 নামের, তার পাশে আছে ক্রস, টিক, এফএক্স আর একটা লেখার জায়গা, আর তার নিচে হচ্ছে আমার অ্যাকচুয়াল অংশটা, ঠিক আছে? তো এই অংশটাকে বলা হয় হচ্ছে ওয়ার্কশিট, ঠিক আছে? তো হাল খাতায় মানে এখানে তোমার মূলত হচ্ছে টেবিল বেস জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। তো যা কিছু নিয়ে কাজ করবেন সবই টেবিল আকারের হয়। যখন হিসাব কিতাব করি তখন আমরা টেবিলে হিসাব কিতাব করি, তাই টেবিল আকারেই রাখা হয় সবকিছু। তো এখানে আমাদের অনেকগুলো কলাম আছে, অনেকগুলো রো আছে। তো কলামগুলোর নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এভাবে ডাব্লিউ এক্স ওয়াই জেড, এ বি এ বি এ সি এ ডি, এভাবে চলতে থাকবে। আর রো গুলা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আমরা চাইলে ছোট বড় করতে পারি, ওই যে এই বোতামটা চেপে, বা হচ্ছে আমরা ওই যে কন্ট্রোল বোতাম চেপে রেখে চাকতিটা ঘুরায় ছোট বড় করতে পারি, ঠিক আছে? আপনি যেটা প্রেফার করেন, কোনো সমস্যা নেই। তো এগুলো এক একটা হচ্ছে কলাম। কলামগুলা সিলেক্ট করার জন্য আপনি যদি চান, কলামের উপর এই যে কলাম এ, কলাম বি, কলাম সি, কলাম ডি, রো 1, রো 2, রো 3, রো 4, আর আপনি যদি মাউসটা যে কোনো একটা অংশে রাখেন, তারপরে হচ্ছে বাম দিকের বোতাম চাপেন, আপনি ওই বক্সটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এক একটা বক্সকে বলা হয় সেল, CELL। এক একটা বক্সকে বলা হয় সেল, সরি, সেল। মানে যেমন কয়েদিদের সেল আছে, ওই রকম এগুলাকে প্রত্যেকটা বক্সকে বলা হয় সেল। প্রত্যেকটা সেলের একটা করে নাম আছে, যেমন এই সেলটা হচ্ছে কলাম এর রো 1 এর, তাই এই সেলটার নাম হচ্ছে A1, এই জন্য এই অংশটাকে বলা হয় নেম বক্স। এই সেলটার নাম হচ্ছে B1, এই সেলটার নাম হচ্ছে C1, এই সেলটার নাম হচ্ছে D1, এই সেলটার নাম হচ্ছে E1, এটার নাম E2, E3, E4, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? তো আমি ধরো কোনো একটা সেলে ইয়া লিখতে চাই, কিছু একটা লিখতে চাই, তো আমি লিখতে পারি ভাবে। ধরেন এখানে আমি লিখলাম D1 এ মান্থলি, সরি, ইয়ারলি এক্সপেন্সেস, ঠিক আছে? তো এই যে D1 বক্সে আমি লেখা লিখেছি, মাউসে ক্লিক করে আপনি জাস্ট লেখা শুরু করবেন, ঠিক আছে? লিখে আপনি যদি এন্টার চাপ দেন নিচেরটায় চলে যাবে, যদি জাস্ট মাউস অন্য কারো চাপেন
তাহলে লেখাটা মানে ওখানে রেখে দেওয়া হবে। ঠিক আছে, তো D1 বক্সে আমি লিখলাম ইয়ারলি এক্সপেন্সেস। ঠিক আছে, এইটুকুন তো সবাই করতে পারছেন আশা করি। এখন আমরা এখানে যে ফন্ট অপশনটা আছে, এই অপশনগুলো দেখি। ওয়ার্ডে যে কাজ করে অনেকটা তাই করে। ঠিক আছে, আমি যদি এখানে বোল্ড চাপি, পুরো লেখাটা বোল্ড হয়ে যাবে। যদি ইটালিক চাপি, পুরো লেখাটা ইটালিক হয়ে যাবে। যদি আন্ডারলাইন চাপি, পুরো লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। যদি আন্ডারলাইনে অপশন আছে, আপনি চাইলে ডাবল আন্ডারলাইন দিতে পারেন, সিঙ্গেল আন্ডারলাইন দিতে পারেন, আন্ডারলাইন বাদ দিতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে দিলাম, বোল্ড দিলাম। তারপরে এখানে আপনি ফন্ট অপশনটা সিলেক্ট করতে পারেন, কি টাইপস এর ফন্ট ইউজ করবেন। যদি আপনি হরর ইউজ করতে চান, আপনি হচ্ছে চিলার দিবেন। আপনি যদি ফর্মাল কিছু দিতে চান, টাইমস নিউ রোমান দিবেন। আমি এখানে দিলাম হচ্ছে জর্জিয়া ফন্টটা, জর্জিয়া ফন্ট এইটা। এভাবে করে আপনি ফন্ট দিতে পারেন। আপনি চাইলে ফন্ট ছোট বড় করতে পারেন। ঠিক আছে, 16 দিলাম। ফন্ট ছোট বড় করলে অনেক সময় কলামটাও, সরি, রোটা বড় ছোট হয়ে যায়। ওকে, আপনি চাইলে লেখা ছোট বড় করতে পারেন এই বোতামগুলো চেপে। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এইটা হচ্ছে বাইরের অংশের কালার। এইটা আপনি এখান থেকে ধরেন কিছু একটা কালার দিলেন, আমি এখানে হালকা সবুজ দিলাম, বাইরের অংশে কালার হইবে। ঠিক আছে, নর্মালি শুধু একটাই বক্স কালার হয়। আপনার লেখা যদি না ফিট হয়, তাও লেখা মানে পাশের ইয়াতে ঢুকে যাবে, কিন্তু তার মানে এই না যে E1-এ কোনো লেখা আছে। আপনার লেখা D1-এ, খালি লেখাটা এত লম্বা যে আপনার লেখাগুলা পাশের সেলগুলাতে যাচ্ছে। ওকে, আপনি চাইলে কলাম আর রো মোটা করতে পারেন। কলাম রো মোটা করার সিস্টেম হচ্ছে, আমি ধরেন ডি কলামটা মোটা করতে চাই, তো ডি কলাম আর ই কলামের মাঝখানে মাউসটা রাখলে, আপনি যদি খেয়াল করে থাকেন, মাউসটার চেহারা পাল্টে গিয়েছে। এখন হচ্ছে একটা দাগ আছে, দুই পাশে দুটো অ্যারো সাইন। এমন অবস্থায় থাকলে বাম দিকের বোতামটা চেপে ধরবেন, এখানে লেখা আসবে যে উইথ এত। আপনি এখন টেনে, চাপ দিয়ে ধরে রেখে টেনে বড় করতে পারেন। আমি বড় করে দিলাম, তাহলে ডি কলামটা বড় হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমি যদি চাই এটাও বড় করতে পারি। ঠিক আছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, আর এখানে আমি হচ্ছে গিয়ে ভেতরের লেখাটার কালারটা দিতে পারি। আমি এখানে দিলাম হচ্ছে ধরেন ডার্ক একটা কালার, ডার্ক ভায়োলেট। ঠিক আছে, এই তো এভাবে করে আপনি চাইলে বোর্ডে যেরকম ফন্ট টন দেওয়া যায় ওভাবে ফন্ট টন সেট করতে পারেন। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে বর্ডার সেট করতে পারেন। ঠিক আছে, যদি আপনি জাস্ট ক্লিক করেন তাহলে নিচে একটা দাগ আসবে, আর আপনি যদি চান অন্য অপশনে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে বাইরের দিকে বর্ডার দিলাম, বাইরে একটা বর্ডার চলে আসে, এটা দেখা যাচ্ছে না, কিন্তু যে বাইরের দিকে একটা বর্ডার চলে আসে। আপনি যদি চান আপনি মোটা বর্ডার দিতে পারেন, ডাবল বর্ডার দিতে পারেন। ঠিক আছে, আমরা বর্ডারের এক্সাম্পল আবার দেখবো, আপাতত নো বর্ডার দিয়ে রাখি। আর এখানে কালার গুলো মুছে দিই, নো ফিল, অটোমেটিক। আচ্ছা, এখন বর্ডারটা দিয়ে দেখি। যদি আমি অল বর্ডার্স দিই, এই তো বাইরে দাগ চলে আসছে। আমি যদি চাই আমি থিক আউটার বর্ডার্স দিতে পারি, মোটা দাগ দিতে। আমি যদি চাই আবার নো বর্ডার্স দিয়ে মুছে ফেললাম। যদি লেফট বর্ডার দেই, শুধু এই দিকে বর্ডারটা আসবে CRD এর মধ্যে। যদি আমি রাইট বর্ডার দেই, তাহলে লেফটেরটাও থাকবে, রাইটেরটা অ্যাড হবে। আর নো বর্ডার দিলে সব মুছে যাবে। ওকে,
আচ্ছা, এরপরে যে অপশনটা এখানে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, ঠিক আছে? তো অ্যালাইনমেন্টটা কি করে সেটা একটু দেখি। এখানে এই তিনটা বোতাম আমরা অলরেডি জানি, এটা একটু মোটা করলে এই জিনিসটা ক্লিয়ার হবে, আর এটা একটু লম্বা করলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এই জিনিসটা অনেকটা টেবিলের মতো, এই অপশনগুলা। এখানে লেখাটা নিচে আছে, যদি এই বোতাম চাপি লেখাটা মাঝখানে চলে যাবে, যদি এই বোতামটা চাপি লেখাটা উপরে চলে যাবে। এখন যদি আমি এই মাঝখানেটা চাপি লেখাটা মাঝখানে চলে যাবে, যদি বাম দিকেরটা চাপি লেখা বাম দিকে চলে যাবে। মাঝখানে, মাঝখানে। তো তুমি চাইলে উপরে বা নিচে নাকি মাঝখানে ওইটা সেট করতে পারো। এই নিচের তিনটা দিয়ে ডানে না বামে না মাঝখানে ওটা সেট করতে পারো, ঠিক আছে? এরপরে এই বোতাম যেটা করে সেটা হচ্ছে লেখাগুলাকে একটু সাইডে পাঠায়, এইটা হচ্ছে লেখাটাকে একটু ওই সাইডে পাঠায়, ঠিক আছে? এরপরে এই যে বোতামটা চাপলে আপনি লেখা ঘুরাই দিতে পারেন। আপনি যদি চান আপনি লেখা খাড়া করে দিতে পারেন, ঠিক আছে? মানে লম্বা করলে পেপারটা দেখা যাবে। লেখাটা খাড়া করে দিতে পারেন, অথবা লেখাটা ঘুরাই দিতে পারেন, ঠিক আছে? এখানে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে তেরা করে লেখা আসে, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ হচ্ছে এই দিকে তেরা করে লেখা আসে, ভার্টিক্যাল টেক্সট হচ্ছে লেখাটাই উপর থেকে নিচে যায়, রোটেট টেক্সট আপ হচ্ছে লেখাটা নিচ থেকে উপরের দিকে যায় সাইডে। আপনি যদি চান আপনি মাঝখানে উপর নিচ যেখানে বসতে পারেন, লেখাটা নিচ থেকে উপরে যাবে। আর এইটা দিলে হচ্ছে লেখাটা উপর থেকে নিচে যাবে, তবে ঘুরানো অবস্থায়। আপনি যদি চান এই লাস্টের বোতাম দিয়ে আপনি জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারেন যে কত অ্যাঙ্গেলে যাবে। এটা একটু দেখাই। স্যার এটা যদি আরেকবার দেখানো হয় তাহলে ভালো হয়। কোনটা? বুঝতে পারিনি। স্যার এই যে লেখাটা আর কি ইয়ে করা হয়েছে, মানে বাঁকা এই তেরা পাশে করার ফলাফল ব্যাপারটা? বরাবর হয়েছে। আচ্ছা দাঁড়ান, এটাকে একটু ছোট করে এই জিনিসটাকে একটু ছোট করি। আচ্ছা, তো নরমালি তো লেখা এরকম আসবে, ইয়ারলি এক্সপেন্সেস, ঠিক আছে? তো এখানে প্রথম অপশন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে লেখাটা হচ্ছে নিচ থেকে উপরে বাঁকা হয়ে উঠবে। অ্যাঙ্গেল ক্লকওয়াইজ তাহলে লেখাটা উপর থেকে নিচে বাঁকা হয়ে ঢুকবে। তারপরে ভার্টিক্যাল টেক্সট, এইটা যেটা করবে সেটা হচ্ছে সব প্রত্যেকটা অক্ষরকে উপর থেকে নিচে আনবে, মানে প্রত্যেকটা লাইনে একটা করে অক্ষর থাকবে, তারপরে উপর থেকে নিচে ইয়ারলি এক্সপেন্সেস এভাবে উপর থেকে নিচে আসবে ভার্টিক্যাল টেক্সট অপশন দিলে। তারপরে রোটেট টেক্সট আপ যেটা করে সেটা হচ্ছে লেখাটা নিচ থেকে উপরে যায়, সাইড দিয়ে পড়তে পারবেন। আর রোটেট টেক্সট ডাউন হচ্ছে লেখাটা উপর থেকে নিচে যাবে, আপনি সাইডে মাথা ঘুরলে পড়তে পারবেন, ঠিক আছে? বাঁকা তেরা করে দেখানোর জন্য আর কি বেসিক্যালি। ওকে, আর যদি আপনি আরো বেশি কন্ট্রোল করতে চান, দেন আপনি যদি আরো বেশি কন্ট্রোল করতে চান সেই ক্ষেত্রে এইখানে আচ্ছা, ওকে, এইখানে যে পাঁচটা অপশন আছে এই পাঁচটা অপশন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এই দিকে লেখাটা আনবে, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ হচ্ছে এই দিকে লেখাটা আনবে, ভার্টিক্যাল টেক্সট হচ্ছে উপর থেকে নিচে লেখাটা আনবে, রোটেট টেক্সট আপ হচ্ছে নিচ থেকে উপরে লেখাটা আনবে, সাইডে ঘুরালে আসবে, আর রোটেট টেক্সট ডাউন হচ্ছে লেখাটা উপর থেকে নিচে আনবে, মাথা ঘুরালে ঠিক মতো পড়তে পারবেন। আর আপনি যদি মাঝে মাঝে কোনো কিছু করতে চান এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট ইউজ করে আপনি আপনার লেখাটা ঘুরাতে পারবেন, ঠিক আছে?
আপনি যে এইখানে যে অংশটা, এটাকে আপনি ঘুরায় আপনার লেখাটা কত অ্যাঙ্গেলে যাবে ওইটা বলতে পারেন। ঠিক আছে, তারপরে লেখাটা ডান থেকে বাম নাকি বাম থেকে ডান ওইটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল অ্যালাইনমেন্টের অপশন। এই লেখাটাকে একটু ছোট করি, এটাকে আর সোজা করে দিই। ওকে, এরপরে যে অপশন র্যাপ টেক্সট, ঠিক আছে, র্যাপ টেক্সট কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। প্রথমে এই অপশনটা ক্লিক করি। ঠিক আছে, অনেক সময় আমাদের কলামে যথেষ্ট পরিমাণ জায়গা নাও থাকে। ঠিক আছে, যেমন ডি কলাম এর কথা চিন্তা করি, ডি কলাম হচ্ছে এই সাইজ থেকে এই সাইজ, কিন্তু ভেতরে যে লেখাটা আছে সেটা ওইটা থেকে বড়। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে পরের জায়গাটায় লেখাটা আসে। আমি যদি এইখানে অন্য একটা কিছু লিখতে চাই, যেমন হচ্ছে 2025, তাহলে লেখাটা ঢাকা পড়ে যায়। ঠিক আছে, নর্মালি লেখাটা ওই পাশে চলে যায়, কিন্তু পাশে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে পাশের লেখাটা এই সাইডের লেখাটাকে ঢেকে দিবে। তো এটা থেকে পরিত্রাণ কি, একটা হচ্ছে আমি এখানে মুছে দিব, তাহলে লেখাটা দেখা যাবে। আরেকটা যেটা সলিউশন সেটা হচ্ছে এখানে র্যাপ টেক্সট যে অপশনটা, এইটা যদি আমি চাপ দিই তাহলে তোমার লেখাটা যদি তোমার সেলে না ফিট হয় নিচের লাইনের লেখাগুলো চলে যাবে। ঠিক আছে, তো ইয়ারলি এক্সপেন্সেস লেখাটা এখন নিচের লাইনে চলে গেছে, আমি চাইলে এটাকে লম্বা করতে পারি। ঠিক আছে, এরপরে যেটা মার্জ এন্ড সেন্টার। তো মার্জ এন্ড সেন্টার কি করে সেটা একটু দেখাই। ঠিক আছে, আমি র্যাপ টেক্সটটা অফ করে দিই। তো মার্জিন সেন্টার যেটা করে সেটা হচ্ছে আপনার দুইটা সেল জোড়া লাগায় বড় সেল তৈরি করতে যায়। যেমন D1 আর E1, ঠিক আছে, এই দুইটা সেল আমি একসাথে সিলেক্ট করতে পারি। তো সেল সিলেক্ট করার সিস্টেম হচ্ছে অনেকটা আমরা যখন ওয়ার্ডে কাজ করেছিলাম তখনকার সিস্টেম। চাপ দিয়ে ধরে রেখে যদি ডানে বামে যাই তাহলে আমি সেল সিলেক্ট করতে পারি, গ্রুপ অফ সেল সিলেক্ট করতে পারবো। একবার একটা চাপ দিলে তো একটা সেল সিলেকশন হবেই, এটা তো নর্মাল। আর আমি চাপে টেনে ধরে রাখি তাহলে হচ্ছে একসাথে অনেকগুলো সেল আপনি সিলেক্ট করতে পারেন। উপরেও যেতে পারেন, নিচেও যেতে পারেন, একই সাথে দুই দিকে যেতে পারেন। ঠিক আছে, আপনি যদি পুরো একটা কলাম সিলেক্ট করতে চান, কলামের নামের উপর আপনি যদি মাউসটা রাখেন কালারটা চেঞ্জ হবে আর একটা অ্যারো সাইন আসবে নিচের দিকে। এখন যদি আমি বাম দিকের বোতাম চাপি পুরা কলামটা সিলেক্ট হচ্ছে, পুরা কলাম সিলেক্ট হচ্ছে, পুরা কলাম সিলেক্ট হচ্ছে। আর একইভাবে আমি যদি নাম রো গুলার নাম্বারের সামনে মাউসটা রেখে এমনি ক্লিক করি পুরা রো সিলেক্ট হচ্ছে, পুরা রো সিলেক্ট হচ্ছে, পুরা রো সিলেক্ট হচ্ছে। ওকে, তো আমি মার্জিন সেন্টারটা দেখানোর আগে একটু সিলেকশনের একটু দেখাতে লাগলো, কারণ মার্জিন সেন্টার নিয়ে কাজ করতে গেলে আমার সিলেকশন কিভাবে করতে হবে একটু দেখা লাগবে। তো আমি এখানে ইয়ারলি এক্সপেন্সেস এর এই দুইটা D1 আর E1 এই দুইটা সেলকে আমি সিলেক্ট করলাম। এরপরে মার্জিন সেন্টার যেটা এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে D1 আর E1 জোড়া লেগে বড় একটা সেল তৈরি হবে। ঠিক আছে, এই দুইটা সেল জোড়া লেগে বড় সেল তৈরি হয়েছে, কিন্তু সেলটার নাম হচ্ছে D1, মানে যেই নামটা সবচেয়ে ছোট সেই নামটাই দিয়েই হচ্ছে গিয়ে আমার সেলটার নামকরণ হয়। D1 আর E1 জোড়া লাগালে যেহেতু D হচ্ছে E থেকে ছোট তাই নামটা হচ্ছে D1। ঠিক আছে, এরপরে হচ্ছে মার্জ সেলস। স্যার, জি, মার্চ সেলটা আরেকবার একটু দেখাবেন? ওকে, হ্যাঁ আমি দেখাতে পারি, আমি আনডু দিই। হ্যাঁ, আচ্ছা, মার্জ সেল যে কাজ করে সেটা হচ্ছে একাধিক সেল জোড়া লাগায় বড় সেল ক্রিয়েট করে। এটা হচ্ছে টেবিলের মধ্যে যখন আমরা দুইটা সেল জোড়া লাগাতাম অনেকটা ওই রকম। ঠিক আছে, ধরো আমি D1 আর D2 এই দুইটা জোড়া লাগাবো। ঠিক আছে, তো D1 আর D2 জোড়া লাগানোর জন্য প্রথমে আমি D1 এ মাউসটা চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে আমি মানে বাম দিকের বোতামটা চাপ দিয়ে ধরে রাখবো,
তারপরে আমি নিচে নামবো বা ডানে নামবো বা বামে নামবো, ঠিক আছে? তো একই সাথে আমি এখানে 2টা সেল সিলেক্ট করলাম, বা চাইলে 3টা সেলও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? মাউসটা চেপে ধরে রাখার সময় আপনারা ওই যে উপরের যে অংশটা আছে ওটা একটু খেয়াল রাখেন, 3R টাইমস 1C দেওয়া, তাই না? এর মানে যে 3টা রো আর একটা কলাম আমি হচ্ছে একই সাথে চাপ দিয়ে ধরে রাখছি। আমি যদি এই সাইডে যাই, 3টা রো 2টা কলাম একসাথে চেপে ধরে রাখছি, ঠিক আছে? আমি আপাতত 2টা কলাম একটা রো এই 2টা চেপে ধরে রাখলাম, ঠিক আছে? এখন চাপ দিয়ে ছেড়ে দিলাম। আমার এখন D1 আর E1 এই 2টা সেল একসাথে চাপা আছে, ঠিক আছে? আমি এখন যদি এখানে মার্জ এন্ড সেন্টারটা চাপি, তাহলে এই 2টা সেল জোড়া লেগে বড় সেল তৈরি হবে, ঠিক আছে? আমি যদি খেয়াল করি, এই যে A1 B1 C1 এগুলো নরমাল সাইজ, কিন্তু D1 এর E1 জোড়া লেগে বড় একটা সেলে কনভার্ট হয়েছে, ঠিক আছে? এবং মার্জ এন্ড সেন্টার যেহেতু, মানে ভেতরে যে লেখাটা আছে সেইটা এখন মাঝখানে চলে যাবে, ঠিক আছে? জোড়া লাগবে এবং লেখাটা মাঝখানে আসবে। আপনি যদি লেখাটা মাঝখানে না আনতে চান, হ্যাঁ জি বলুন। স্যার একটা প্রশ্ন ছিল। হুম, হ্যালো স্যার। জি জি বলুন। স্যার ওই যে ভার্টিক্যাল যে বরাবর যে আমার ইয়া করা হয়েছিল, লেখা ছিল, এটা আমি আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যেতে কি করতে ও পারি? হ্যাঁ, পূর্ব কিভাবে অবস্থায় করব? ফেরত আনতে এই বোতামটা আবার চাপবেন, পূর্ব অবস্থায় ফেরত আসবে। মানে মার্জিন সেন্টার বোতামটা চেপে তো আপনি জোড়া লাগিয়েছেন, তাই না? চাপার পরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মার্জিন সেন্টার বোতামটা কিন্তু চাপা ধরা আছে। আমি যদি আবার চাপি, আবার ঠিক হয়ে যাবে। স্যার ইয়ারলি এক্সপেন্স যে লিখছিলাম, ওটা স্যার ভার্টিক্যাল বরাবর লিখছিলাম, এরপরে স্যার পূর্ব অবস্থায় ফিরে আনতে পারতেছি না। স্যার এটা কিভাবে করব? আচ্ছা, আপনি কি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারবেন? তাহলে হয়তো বুঝবো। স্যার সে হচ্ছে আগের কথাটা বলতেছে, আগে যখন আমরা যে রিভিউ নিচে এই যে অ্যাবি ও লেখা যে আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, মানে এরকম, তাই তো? ধরেন ইয়ারলি লেখাটা, তারপরে র‍্যাপ টেক্সটের এখানে, ও সরি র‍্যাপ টেক্সট না তো, এইখানে ভার্টিক্যাল, এটাই তো না? জি স্যার। হ্যাঁ, এই সমস্যাটা থেকে কিভাবে ফেরত আসবো? এখানে ভার্টিক্যাল টেক্সট অপশন যেটা, এটা কিন্তু চাপ দেওয়া আছে। আমি যদি আবার চাপি, ঠিক হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি টেনে আবার ছোট করলাম। ওকে, আমি যদি লেখা একবার লিখি, তারপরে যদি আমি আমার বাম দিকে মাউস দিয়ে আবার চাপি, তাহলে হচ্ছে ওইটার ভেতরে আবার লেখালেখি করতে পারবো। সাধারণত একবার একটা জায়গায় ধরেন কিছু একটা লিখলেন, লিখে আপনি বেরোলেন, আপনার ঢুকতে গেলে একবার যদি মাউস চাপেন তাহলে আসলে লেখা পরিবর্তন করা যায় না, আপনাকে 2বার চেপে ভেতরের লেখাটা পরিবর্তন করতে হয়, ঠিক আছে? প্রথমবার লেখার সময় আপনি জাস্ট টাইপ করলেন, হয়ে যাবে। এবং টাইপ করার সময় আপনি দেখেন যে ওয়ার্ডের মতো দাগটা চলে আসে, কোন জায়গায় লেখালেখি করবেন ওইটা চলে আসবে। আপনি আপনার অ্যারো বোতাম দিয়ে আসলে কন্ট্রোল করা যায় না, না? হ্যাঁ যায় তো। অ্যারো বোতামগুলো দিয়ে আপনি চাইলে লেখার মাঝখানে জিনিস লিখতে পারেন, লেখা মুছতে পারেন, ঠিক আছে? তবে একবার একটা লেখা হয়ে গেলে আপনি যদি অন্য কোথাও যান, ওই লেখাটা আসলে একবার ক্লিক করলে এডিট করা যায় না। আপনার মাউস দিয়ে বাম দিকের বোতাম 2বার চাপতে হয়, তাহলে ভেতরের লেখাটা আপনি আবার পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? তাই ইয়ারলি একবার চাপলে লেখা পরিবর্তন করা যায় না, কিন্তু আমি 2বার চাপি, আমার ওই যে দাগটা চলে আসে, আমি এখন আবার আমার লেখাটা অ্যাড করতে পারি। ইয়ারলি এক্সপেন্সেস, ঠিক আছে? ওকে, মার্জ এন্ড সেন্টার যে বোতামটা আছে সেটার এই পাশে কিন্তু কিছু বোতাম আছে, আরো কিছু অপশন দেয় তোমাকে। মার্জ এন্ড সেন্টার, তারপরে মার্জ অ্যাক্রস, তারপরে মার্জ সেলস, তারপরে আনমার্জ সেলস বা স্প্লিট সেলস, ঠিক আছে? তো মার্জ সেলস যেটা করে, মার্জ এন্ড সেন্টারের মতোই কাজ করে, খালি লেখাটাকে মাঝখানে পাঠায় না।
ঠিক আছে। আর এখানে আনমার্কড সেল অপশন জাস্ট জোড়াটা ভেঙে দেয়, ঠিক আছে। তো এটা গেল অ্যালাইনমেন্ট বাটন। এইটুকুন কি কারো কনফিউশন হচ্ছে? ওকে, তো আশা করি সমস্যা হচ্ছে না। আমি এভাবে নিচের কলামে অন্য লেখাও লিখতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখানে মূলত যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বিভিন্ন খাতে আমার ইনকামের কতটা হিসাব আসছে সেইটা আমি হিসাব করব, ঠিক আছে। তো আমরা তাহলে দেখি এখানে আমার যে ইয়াগুলো আছে, ধরেন আমি জানুয়ারি মাসে এত খরচ হয়, ফেব্রুয়ারি মাসে এত খরচ হয়, মার্চ মাসে এত খরচ হয়, এপ্রিল মাসে এত খরচ হয়, মে মাসে এত খরচ হয়, এই হিসাবগুলো আমি রাখতে যাচ্ছি। ওকে, তো আমি এই হিসাবগুলো করব এখন। তাহলে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি প্রত্যেকটা মাসে কত খরচ হচ্ছে, কতটুকুন আমার স্যালারির কত অংশ, ওই হিসাবটা রাখবো। যেমন আমার এই কলামে মাস রাখবো, ঠিক আছে, মান্থ। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই হিসাবগুলো রাখবো। তারপরে এই কলামে হচ্ছে আমার বেসিক পে, তারপরে হচ্ছে হাউস রেন্ট, ঠিক আছে। তারপরের কলামে হচ্ছে আমি রাখলাম আমার ফেস্টিভ্যাল অ্যালাউয়েন্স। তারপরের কলামে আমি রাখলাম ধরেন এক্সাম, অ্যাটেন্ডেন্স ফি, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো আমি যেটা করতে যাচ্ছি যে এই অংশে হচ্ছে আমি একটা টেবিল রেডি করতে যাচ্ছি যেখানে আমার সমস্ত হিসাব কিতাব থাকবে, আর লাস্টের কলামে আমার টোটাল ইনকামটা আসবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে হাউস রেন্ট, যেটা হাউস রেন্ট কলামটা মধ্যে টি লেখাটা কাটা পড়ছে, কারণ পাশে হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউয়েন্স আছে। তো আমি যদি চাই আমি এইভাবে আমার জায়গাটা ফাঁকা করে রাখতে পারি, হাউস রেন্ট লেখাটা যাতে দেখা যায়। অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই কলামটা চাপি, কলামটা চেপে আমি এখন এইখানে ডান দিকের বোতাম চাপবো, রাইট মাউস বাটন। তারপরে এখানে কলাম উইথ, যেটা কলাম উইথ অপশনটা ক্লিক করলাম। আচ্ছা দাঁড়াও, এখানে এই অপশন ও ফরম্যাট, হ্যাঁ, এখানে আমি হাউস রেন্ট কলামটা সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাট বোতামটা চাপলাম। তো এখানে অপশন আছে রো হাইট, অটোফিল রো হাইট, কলাম উইথ, অটোফিট কলাম উইথ। আমি যদি এখানে অটোফিট কলাম উইথটা চাপি, অটোমেটিক্যালি সাইজটা এমন করে দিবে যাতে ওই কলামের সমস্ত লেখা ফিট হয়। ঠিক একইভাবে আমি এইখানেও সেম কাজটা করতে পারি, অটোফিট কলাম উইথ, এখানেও অটোফিট কলাম উইথ, ঠিক আছে। ওকে, তারপরে আমি আমার হিসাব দিলাম, যেমন জানুয়ারিতে আমার বেসিক পে হচ্ছে 25,000, হাউস রেন্ট ধরলাম আমার 12,000। জানুয়ারিতে ফেস্টিভ্যাল ছিল না তাই ফেস্টিভ্যাল 0, আর এক্সাম অ্যাটেন্ডেন্স ফি, কোনো এক্সাম ছিল না তাই আমি ধরলাম আমার ইয়া হচ্ছে 0, ঠিক আছে। আর টোটাল হিসাবটা আমি পরে আসছি।
ফেব্রুয়ারিতে আমার বেসিক পে ধরলাম 25,000, হাউস রেন্ট 12,000। ধরেন ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠান আছে, একলা ফাল্গুন, তো যে কারণে আমি এখানে 2,000 টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাচ্ছি। আর ধরেন এক্সামের টাকা চলে আসছে, আমি ধরেন 10,000 টাকা এক্সাম অ্যাটেন্ডেন্স পাচ্ছি। ঠিক আছে, তো একইভাবে মার্চ এপ্রিল এই হিসাবগুলো আসবে। ঠিক আছে, আমি চাইলে কষ্ট করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে এপ্রিল কষ্ট করে লিখতে পারি। ওকে, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা অংশ আমি চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। আচ্ছা, এইটুকুন কি লিখতে পেরেছেন সবাই যারা ফলো করছেন? তো মান্থ, বেসিক পে, হাউস রেন্ট, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এক্সাম অ্যাটেন্ডেন্স ফি, টোটাল। টোটালের হিসাবটা পরে আসছি, আপাতত এই হিসাবটা করেন, জাস্ট এইটুকুন লিখেন। ওকে, জি স্যার, শেষ স্যার। হুম, আমি এখানে ধরো এই কলামটা, এই রোটায় যেহেতু হচ্ছে গিয়ে আমার ক্যাপশন গুলো আছে, আমি ক্যাপশন গুলাকে বোল্ড করার জন্য 4 নাম্বার রো পুরোটাকে সিলেক্ট করে বোল্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এটুকুন লিখতে পেরেছেন? ওকে, তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলা কষ্ট করে লিখতে পারি, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুইটা অপশন আমি চাপ দিয়ে ধরে রাখলাম। ওকে, তারপরে এখানে একটা ছোট্ট বোতাম আসে। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রত্যেকটা সেল যখন আপনি চাপছেন তখন এই কোনায় একটা ছোট্ট ডট থাকে, এখানে বোঝা যাচ্ছে না, ডটটা আসলে যত লম্বা করবেন তত আসলে ডটটা ছোট হয়ে যায়। এখানে একটা ছোট্ট বোতাম আছে, ডট আছে এখানে এই কোনায়, ডটটার উপর মাউসটা রাখলে আম, একটা ক্রস সাইন হয়ে যায়। ঠিক আছে, নরমালি কিন্তু ক্রস সাইনটা হচ্ছে এরকম মোটা, মানে প্লাস চিহ্নের মতো। আমি যদি আমার মাউসটা এই কোনার এই ছোট্ট জায়গাটায় রাখি, আমার ক্রসটা এখন চিকন হয়ে যাবে, প্লাস সাইনের মতো দেখতে হবে। এই অবস্থায় যদি থাকে তাহলে আমি চাপ দিয়ে ধরে রাখবো, বাম দিকের মাউসের বোতামটা চাপবো, তারপরে টানবো নিচে মার্চ এপ্রিল, তারপরে হচ্ছে নিচে টানতে থাকবো, লেখা আসছে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নিচে নামবো নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর পর্যন্ত আসলে আমি ছেড়ে দিব, ছেড়ে দিলে অটোমেটিক্যালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমার জন্য ফিল আপ হয়ে যাবে।
এই ট্রিক্সটা কি করতে পেরেছেন? জানুয়ারি ফেব্রুয়ারি চাপ দিয়ে রেখে তারপর এইখানে যদি মাউসটা রাখো, ধরে টান দিবা নিচের দিকে, অটোমেটিক্যালি ডিসেম্বর পর্যন্ত জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তো এটা একটু করেন। আর এটা প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হয় ট্রিক্সটা বুঝতে, তো আপনারা একটু ট্রাই করেন। ওকে, তো এরপরে যেটা বেসিক পে, যেটা বেসিক পে 25,000, আমার আসলে মানে বলতে গেলে প্রত্যেকটা মাসেই 25,000ই থাকবে। তো আমি যদি চাই 25,000 এভাবে করে কষ্ট করে কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করার সিস্টেম হচ্ছে আমরা যেটা ওয়ার্ড দেখেছিলাম ওইটাই, কন্ট্রোল সি চাপলে কপি, কপি করলে আপনার দাগটা এরকম হয়ে যাবে যেটা আপনি কপি করছেন, তারপরে আপনি কন্ট্রোল ভি চাপলে পেস্ট। ঠিক আছে, তো পেস্ট করার সময় অনেকগুলো অপশন আছে, আমরা আপাতত জাস্ট পেস্ট অপশনটাই চাপলাম। ওকে, আপনি চাইলে পেস্ট পেস্ট এভাবে করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা 25,000 চাপবেন, তারপরে আপনি কোনার এখানে যখন মাউসটা রাখবেন তখন দাগটা প্লাস সাইনের মতো হয়ে যাবে, তখন আপনি টেনে নিচে নামাবেন, সব 25,000 হয়ে যাবে। ঠিক আছে, এটা কি তো করতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো ধরেন আমার নভেম্বর আর ডিসেম্বর মাস, নভেম্বর মাসে আমার প্রমোশন হলো, তাই প্রমোশন হওয়ার পরে বেসিক পে আমার 25,000 থেকে 35,000 হয়ে গিয়েছে। তা আমি চাইলে এটাকে 35,000 দিলাম, এখানেও 35,000 দিলাম। ঠিক আছে, বা এগুলো 25,000ই আছে। এরপরে হাউস রেন্ট। ওকে, তো আমি ধরলাম যে আমার প্রতি মাসে হাউস রেন্ট হচ্ছে 500 করে বাড়ে। ঠিক আছে, যেহেতু আমাদের এমনিতেই সবকিছুর দাম বাড়ছে। তো প্রথমে ছিল 12,000, তারপরে হয়েছে 2500, তারপরে হচ্ছে 13,000, তারপরে হচ্ছে 13,500। এভাবে করে আমি হিসাবগুলা করতে পারি, অথবা যেটা আমি করতে পারি সেটা হচ্ছে প্রথম দুইটা অংশ ক্লিক করা। ঠিক আছে, প্রথম দুইটা জানুয়ারি ফেব্রুয়ারি হাউস রেন্টটা ক্লিক করা, তারপরে আমি এইখানে মাউসটা রেখে ছোট যে দাগটা আসছে এটা ধরে টান দেওয়া। ঠিক আছে, টান দিলে অটোমেটিক সে ধরে ফেলতে পারবে যে হচ্ছে এখানে কত করে বাড়ছে। টান দিতে দিতে আমি একদম লাস্টে চলে যাব দাম। ঠিক আছে, অটোমেটিক্যালি সে প্যাটার্নটা ধরে ফেলতে পেরেছে যে 12,000, 12,500, 13,000, 13,500, মানে প্রথম দুইটা চেপে ধরে রাখলে আসলে প্যাটার্নটা ধরতে পারবে, যেহেতু 500 করে বাড়ছে তার মানে পরের গুলো 500 করে বাড়বে। যদি তুমি শুধুমাত্র একটা চেপে রেখে তারপরে টানতা তাহলে আসলে সবই 1200 হতো, আমি তো সেটা চাচ্ছি না। ঠিক আছে, তো এই একটা কমন টেকনিক যেটা হচ্ছে ধরে তারপরে টান দেওয়া, যাতে হচ্ছে প্যাটার্নটা দেখে রিপিট হয়। ওকে,
এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেগুলা সেগুলা নিয়ে বসি একটু। তো ধরো মার্চে 26শে মার্চ আছে, ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারি আছে, রাইট? মার্চে 26শে মার্চ, তারপর ঈদের ইয়া আছে। তো ঈদে আমাদের বেশি করে ফেস্টিভ্যাল অ্যালাউন্স দেয়। তো আমার ধরেন 20,000 ফেস্টিভ্যাল অ্যালাউন্স ছিল। এপ্রিলে 14 এপ্রিল আছে, তো এখানে আমি 2500 পেলাম। মে মাসে মে দিবসে 1500 পেলাম। জুন মাসে কোরবানির ঈদ, তো 20,000 পেলাম। জুলাই মাসে ধরলাম, আচ্ছা জুলাই মাসে অবশ্য প্রোগ্রাম আছে, তো জুলাই মাসে আমি 3,000 পেলাম। অগাস্ট মাসে কিছু পেলাম না। সেপ্টেম্বর মাসে আমি পেলাম পূজা ছুটির জন্য 5,000 পেলাম। আচ্ছা একটু দাঁড়ান। তো অক্টোবর মাসে ধরলাম আমার কিছু নাই। নভেম্বর মাসে না কিছু নাই। ডিসেম্বর মাসে হচ্ছে 16 ডিসেম্বর, তাই আমি ধরেন 2,000 টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেলাম। ওকে। এক্সাম অ্যাটেন্ডেন্স ফি, মানে এক্সামের খাতা টাতা দেখার জন্য মার্চে মার্চে তো তোমাদের পরীক্ষা শুরু হবে, তো মার্চে খাতা চেক হবে না, এপ্রিলে খাতা চেক হবে। তো এখানে আমি পেলাম 10,000 টাকা। মে মাসে পরীক্ষা নাই, জুন মাসে পরীক্ষা নাই, জুলাই মাসে পরীক্ষা নাই, ধরলাম অগাস্ট মাসে পরীক্ষা আছে। অগাস্ট মাসে পরীক্ষার কথা না, সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে, তো আমি 10,000 টাকা পেলাম। 0 0 0, ঠিক আছে। আচ্ছা, আপনি মাউস দিয়ে ক্লিক করে এক্সেল থেকে আরএক্সেলে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপ ডাউন লেফট রাইট যে অ্যারো বাটন গুলো আছে কিবোর্ডে, ওগুলা চেপে উপর নিচ ডান বাম করতে পারেন। উপর নিচ যেতে পারেন, নিচে যেতে পারেন, নিচের বোতাম চাপলে বামে যেতে পারেন, বাম দিকের বোতাম চাপলে ডানে যেতে পারেন, ডান দিকের বোতাম চাপলে, ঠিক আছে। আমি যদি এখন কন্ট্রোল চেপে রেখে বাম দিকের বোতামে যাই, আমি একদম ফার্স্টে চলে যাব। জি, কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ বলুন। স্যার এখানে যে লেখাগুলো আছে বা সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোতে যদি আমি আহ, মানে 1,000 বা 5,000 জায়গায় একের পর দুই মানে একটা কমা নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? ও আচ্ছা আচ্ছা, কমাগুলা নিয়ে আসতে, এটার ট্রিক্সটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। গুড কোশ্চেন। হ্যাঁ, আমি এটাতে যাব। আগে একটু কিভাবে এক্সেলে মুভ করতে হয় সেটা একটু দেখি, ঠিক আছে। তো কন্ট্রোল চেপে আপ গেলে একদম প্রথম লেখাটায় যাবেন, কন্ট্রোল চেপে ডাউনে গেলে একদম শেষ লেখাটায় যাবেন, কন্ট্রোল চেপে ডানে গেলে ডান দিকে শেষ লেখায় যাবেন, কন্ট্রোল চেপে বামে গেলে বাম দিকে শেষ লেখায় যাবেন। কন্ট্রোল চেপে যদি আবার নিচে যাই, আমি একদম লাস্ট ইয়াতে যাব, রোতে যাব, এবং লাস্ট রো কত? 1048576। মানে এক্সেলে এত বেশি লেখা, মানে এত বেশি কলাম রো রাখা যায়, ঠিক আছে। তোমার হিসাবে যদি 10,48,576টা রো আছে এক্সেলে, তো তুমি 10,00,000টা রোতে 10,00,000টা হিসাব রাখতে পারো। আর আমি যদি কলামে যাই, এটা কিন্তু কন্ট্রোল চেপে আমি নিচে চাপিয়েছি, নিচের বোতামটা। এখন কন্ট্রোল চেপে যদি আমি ডানের বোতামটা চাপি, XFD, ঠিক আছে, মানে এ এ বি এ সি এ ডি এ ই এ এফ করে, তারপরে বি এ বি 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 সি বি ডি সি এ সি ডি সি 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 ডি, তারপরে এভাবে করে জেড জেড এ গিয়ে তারপরে ট্রিপল এ, তারপর ডাবল এ বি, ডাবল এ সি, ডাবল এ ডি, এভাবে করে সব কটা গিয়ে তারপরে XFD হচ্ছে লাস্ট কলাম।
তো পুরা এক্সেলের টোটাল কলাম হচ্ছে এক্সএফডির 10,48,000 পর্যন্ত। আমি যদি আগের জায়গায় ফেরত যেতে চাই, আমি কন্ট্রোল চেপে আবার বাম দিকে চাপতে পারি, আবার উপরে বাম দিকে চাপতে পারি, আবার কন্ট্রোল চেপে ধরে উপরে চেপে উপরে ব্যাক করতে পারি, ঠিক আছে। আর এইখানে দুইটা কোনায় দুইটা ইয়া আছে, দাগ আছে, ঠিক আছে। এইটা টেনে আমি ডান বাম করতে পারি, এটাকে স্ক্রল বার বলা হয়, এটা পড়ানো হয়েছিল। চাপ দিয়ে ধরে রেখে ডান বাম যেতে পারি, আর এইটাকে চেপে ধরে উপর নিচ যেতে পারি, ঠিক আছে। সাধারণত স্ক্রল বারটা তোমার যতটুকু পর্যন্ত তোমার লেখা ততটুকু পর্যন্তই যাবে, কিন্তু আপনি যদি মানে আপনি স্ক্রল যে চাকতিটা আছে মাঝখানের যে চাকতিটা, ওইটা চেপে যদি আপনি ঘুরান, আপনি চাইলে নিচে নামতে পারেন, ঠিক আছে। আপনার যে কলম আছে সেটার বাইরেও আপনি যাইতে পারেন, ওকে। তো এইটা গেল হচ্ছে আমার ধরেন একটা সুন্দর হিসাব, ওকে। তো এখানে সেপ্টেম্বরের আরটা কাটা পড়েছে, কারণ হচ্ছে এই কলামটা যথেষ্ট মোটা না। তো কলামটা মোটা করার জন্য আমি এখানে কলামটা চাপলাম, তারপরে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ এটা চাপলাম, ওকে। তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স যে কলামটা, এটা একটু মোটা হয়ে গিয়েছে, ধরো এটাকে একটু চিকন করলাম, ঠিক আছে। আর এক্সাম অ্যাটেন্ডেন্স ফি এইটাকেও একটু চিকন করলাম, কিন্তু চিকন করতে গেলে এটার লেখাটা কাটা পড়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা হচ্ছে আমরা র্যাপ টেক্সট করতে পারি। র্যাপ টেক্সট করলে এক্সাম অ্যাটেন্ডেন্স ফি লেখাটা ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটু মোটাও করতে পারি চাইলে, আবার চিকনই থাক, ঠিক আছে। লেখাগুলা এক্সাম অ্যাটেন্ডেন্স ফি এর জন্য মোটা হয়ে গিয়েছে কলামটা, ঠিক আছে। তো এখানে এক্সাম অ্যাটেন্ডেন্স না নাম দিয়ে এক্সাম ফি দিই, তাহলে হয়তো ফিট হবে, ওকে। এরপরে গেল হচ্ছে গিয়ে আপনাদের একদম জিজ্ঞেস করেছে যে কমা চিহ্নগুলা কিভাবে দিব, তাই না। তো কমা চিহ্ন দেওয়ার সিস্টেম যেটা, আমি প্রথমে এখানে একটা ক্লিক করি, তারপরে এইখানে একটা অপশন আছে কমা, কমা স্টাইল নাম্বারের এখানে 25,000 চাপলাম, 25,000, ঠিক আছে। অথবা আমি যদি চাই সব কটাকে যেহেতু এই হিসাব করতে হবে, তাই আমি পুরোটাকে চেপে কমা চেপে, ঠিক আছে, সবগুলো হচ্ছে 25,000। এবং এইখানের যে অংশটা, এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে চলে আসে অ্যাকাউন্টিং, ঠিক আছে। তো এইখানের যে নাম্বার অপশনটা আছে সেটা কি করে সেটা একটু দেখি। এই নাম্বারের অংশে যেটা আছে, 1 নাম্বারে হচ্ছে গিয়ে আমি কি ধরনের জিনিস কলামটাতে আছে ওইটা উল্লেখ করতে পারি। তো প্রথমে হচ্ছে যে কোনো টাইপস এর নাম্বার হতে পারে, যেটা হচ্ছে জেনারেল। তারপর এটা হচ্ছে নাম্বার, নরমাল যে নাম্বারটা। তারপর এটা হচ্ছে কারেন্সি, মানে ক্যালকুলেশনের যে টাকার হিসাব, অ্যাকাউন্টিং ও টাকার হিসাব, ঠিক আছে। এরপর হচ্ছে শর্ট ডেট, মানে 11, বুঝে তো, যে 11/6/1968। লং ডেট হচ্ছে পুরাটা নাম উল্লেখ করে 11 জুন 1968। আপনাদের অনেকের ক্ষেত্রে শর্ট ডেটের ফরম্যাটটা হয়তো আলাদা হতে পারে, ডেটের ফরম্যাট রিলেটেড ইস্যুসগুলো নিয়ে হয়তো পরে কথা বলা লাগবে। টাইম হচ্ছে সময়, যেমন 12:30 49 এই টাইপসের জিনিস। পার্সেন্টেজ হচ্ছে 25%, 30%, এক্সেট্রা এক্সেট্রা। ফ্র্যাকশন হচ্ছে 1/2, 1/3 এই টাইপসের জিনিস। সায়েন্টিফিক হচ্ছে যে ফিজিক্সের ক্যালকুলেশন গুলোর সময় 10⁶, 10⁻20। আর নর্মাল টেক্সট লাস্টে, ঠিক আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা ওই টাইপসের।
তো ডিফারেন্ট নাম্বার ফরম্যাট দিলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট স্টাইলে করে এই আর কি। এরপরে এখানে যে অপশনটা, এখানে আপনি কি ধরনের টাকার হিসাব করছেন, টাকা না ডলার না অন্য কিছু, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দেখাই, এইখানের এই বোতামটা আমি চাপি অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, ঠিক আছে। এখানে ইংলিশ মানে পাউন্ডে হিসাব করবো, ডলারে অথবা ইউরোতে, ঠিক আছে, অথবা অন্য কোনো ফরম্যাটে। মোর অ্যাকাউন্টিং ফরম্যাট যদি চাপি, আমার এখানে একটা ইয়া আসে যে দশমিকের পরে কতটুকু রাখবো এবং এই ডলার নাকি অন্য কিছু, ঠিক আছে। ওকে, একটু দাঁড়ান, আমি আসছি। যেটা হচ্ছে রুবল, তারপরে ডলার আছে, পাউন্ড আছে, এই যে বাংলা টাকা, ঠিক আছে। তো দশমিকের পরে কয়টা অঙ্ক রাখবো এটাও দেখাতে পারি এখানে, আর এখানে কোন টাকা দিব ওইটাও সেট করতে পারি, ঠিক আছে। ওকে চাপলাম, এই তো 25,000 টাকা। আমি যদি চাই আমি এখানে পুরোটাকে 25,000 টাকায় কনভার্ট করতে পারি। মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে গিয়ে ডলারের জায়গায় টাকা, সাধারণত ধরে নিবে যে আপনি টাকা কি ধরনের সেটা উল্লেখ করেন নাই, কিন্তু এখানে আপনি যদি চান টাকার হিসাব রাখতে পারেন, ঠিক আছে। এখানে এটা একটু মোটা করতে হবে। অনেক সময় কিন্তু যদি যথেষ্ট পরিমাণে জায়গা না থাকে তাহলে এরকম ক্রস 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 লেখা আসে, ঠিক আছে, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লেখা। আপনি যদি ওটার উপর চাপেন তাহলে কিন্তু ভেতরের লেখাটা এখানে চলে আসে, যে 10,000 লেখা ছিল, ঠিক আছে। আপনি যদি এই ক্রস ক্রস লেখাটা না দেখতে চান, আপনাকে কলামটাকে একটু মোটা করতে হবে, তাহলেই আবার টাকা চলে আসছে, ঠিক আছে। এরপরের বোতামটা হচ্ছে পার্সেন্টেজ নিয়ে কাজ করার জন্য, সরি আনডু, পার্সেন্টেজ নিয়ে কাজ করার জন্য এই বোতামটা চাপলে পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি চাইলে ডট ডট বাড়াতে পারেন ইনক্রিজ ডেসিমাল দিয়ে, অথবা কমাতে পারেন এই বোতামটা দিয়ে, ঠিক আছে। এইটুকু আশা করি কোনো সমস্যা নাই। ওকে, এরকম কারো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, এইটুকু কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা। এরপরে লাস্ট যেটা আমার এখানে বেসিক পে আছে, হাউস রেন্ট আছে, আর ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে, এক্সাম ফি আছে। আমরা যে কোনো একটা সেলে যদি ক্লিক করি, উপরের যে দুই অংশটা আছে এখানে কিন্তু এই অংশে নেম বক্সে তোমার বলা আছে যে কোন বক্স, মানে কোন বক্সটা আপনি চাপ দিয়ে ধরে রেখেছেন। যেমন এখানে সি কলামের 5 নাম্বার রো, আর এইখানে যে বক্সটা ফর্মুলা বার, যেটা এখানে আমার ভেতরে আসলে কি আছে সেটা লেখা আছে। যেমন স্ক্রিনে দেখাচ্ছে 12,000 টাকা, কমা সহ, টাকার চিহ্ন সহ, কিন্তু এইটার ভেতরে আসলে কিন্তু 12,000ই লেখা, ঠিক আছে। সে আশেপাশে তোমার কমা চিহ্ন তারপর টাকার চিহ্ন দিয়ে আসলে তোমাকে স্ক্রিনে দেখাচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে। তবে ভেতরের যে লেখাটা সেটা হচ্ছে জাস্ট 12,000। ওকে, এরপরে লাস্ট যেটা টোটাল, ঠিক আছে। তো টোটালের হিসাবটা করতে হবে, তাই না। তো টোটালের হিসাবটা আসলে হচ্ছে গিয়ে বেসিক পে, হাউস রেন্ট, ফেস্টিভ্যাল আর এক্সাম ফি, এই চারটা যোগ করে আসবে, তাই না। তো আমি চাইলে হচ্ছে হাতে কলমে যোগ করতে পারি, যেমন হচ্ছে 25,000 আর 12,000 হচ্ছে 37,000। আর এক্সাম ফি, ফেস্টিভ্যাল অ্যালাউন্স পাই নাই জানুয়ারিতে, তাই আমি এভাবে কষ্ট করে 37,000
এটা লিখতে পারি 37,000 টাকা, ঠিক আছে। অথবা আমি হচ্ছে এক্সেল ব্যবহার করে চট করে ক্যালকুলেশনটা করতে পারি। তো এক্সেল ব্যবহার করে চট করে ক্যালকুলেশনটা করার সিস্টেম কি সেটা একটু দেখি। ওকে, আচ্ছা দাঁড়াও। ওকে, তো চট করে হিসাব করার সিস্টেম হচ্ছে আমি টোটালে গেলাম, টোটালে যাওয়ার পরে অটো সাম যে বোতামটা আছে, অটো সাম বোতামটা চাপলাম। বোতামটা চাপার সাথে সাথেই এইখানে লেখা আসলো ইকুয়ালস টু সাম B5 কোলন E5, ঠিক আছে। আমি যদি এখন এন্টার চাপি 37,000 চলে আসছে, এবং এইটার উপরে যদি ক্লিক করি এখানে লেখা আছে ইকুয়ালস টু সাম B5 কোলন E5, ঠিক আছে। তো এই যে হিসাব কিতাব করার ক্ষমতাটা, এইটা হচ্ছে এক্সেলের সবচেয়ে বড় শক্তি, ঠিক আছে। তো আমরা এক্সেলের ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলাকে বলি আমরা ফর্মুলা, ঠিক আছে। তো একটা ফর্মুলার এক্সাম্পল হচ্ছে সাম। তো সাম তুমি হচ্ছে গিয়ে যেভাবে কাজ করে তুমি সাম লিখবা, মানে আপনারা তো 9, 10 এ আশা করি জেনারেল ম্যাথ পড়েছেন, তো ওখানে ফাংশন বলে একটা জিনিস ছিল। তো সাম হচ্ছে এরকম একটা ফাংশন। আপনি এবং এখানে ফার্স্ট সাম ফাংশনটার নাম লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে ভেতরে জিনিস লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলেন। তো ভেতরে যে জিনিসটা B5 কোলন E5, মানে B5 থেকে E5 এর যে অংশটা সেইটাকে বোঝানো হচ্ছে। তো B5 থেকে E5 যে অংশটা, এই অংশের ভেতরকার মানগুলার যোগফলটাই হচ্ছে সাম, ঠিক আছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন মিলাইতে পারেন যে 25,000 আর 12,000 যোগ করেই 37,000 আসছে। ওকে, এখন ঠিক আছে, আমি জানুয়ারি হিসাবটা পাইলাম, এখন ফেব্রুয়ারি হিসাব কিভাবে পাবো? আমি সেম প্রসেস করতে পারি, অটো সাম চাপতে পারি, সাম B6 to E6, এবং যে মার্কও করা আছে B6 to E6 কোন অংশ, 25,000, 12.5, 2 আর 10। আমি এখন এন্টার চাপলাম 49,500, ঠিক আছে। এরপরে আমি যদি চাই আমি আবার এখানে অটো সাম চাপতে পারি মার্চ, এপ্রিল, মে, জুন, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে ফিল বোতাম আছে, এই ফিল বোতাম চেপে ডাউন চাপতে পারি, ফিল ডাউন। ও সরি, এই অংশটা চাপ দিয়ে রেখে ফিল ডাউন, ঠিক আছে। মানে একটা ফর্মুলা এবং বাকি অংশটা, ফাঁকা অংশটা ধরে রেখে আমি জাস্ট ফিল ডাউন বাটনটা চেপেছি, ঠিক আছে। আবার দেখাই, ঠিক আছে। এখানে ফর্মুলাটা হচ্ছে সাম B6 C6, আমি এই অংশটা এবং তার নিচে যত ফাঁকা অংশ আছে সেই সমস্ত কিছু চাপ দিয়ে ধরে রাখলাম, তারপরে ফিলে গিয়ে ডাউন চাপলে অটোমেটিক্যালি বাকি জায়গাগুলোতেও ফর্মুলাগুলো কাজ করবে, ঠিক আছে। এখানে সাম B6 C6, এখানে সাম B7 E7, B7 থেকে E7 যে অংশটা, এটা হচ্ছে B7, এই B7 থেকে E7 এইটাই তো হচ্ছে অংশটা, তাই না, যেটাতে হিসাব করব। আমি যদি এখানে ইকুয়ালস টু সাম B7 E7 এই অংশটায় আমি যদি বাম দিকের বোতামটা চাপি, ওই তো ভেতরে লেখাটা ক্লিক করলেই আমি দেখতে পাবো যে কোন অংশটা আসলে সাম হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, B7 E7 অংশটাই সাম হচ্ছে। একইভাবে এটা B8 to E8, B8 থেকে E8 এই অংশ, B9 থেকে E9, B10 থেকে E10, এক্সেট্রা এক্সেট্রা 16 পর্যন্ত। ওকে, তো এইটুকু কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? জি, এনি সমস্যা, এনি কোশ্চেনস? স্যার আমরা যদি প্রথম দুইটাকে যদি সিলেক্ট করি তারপর যদি নিচে নিয়ে আসি হ্যাঁ, টোটাল এটাও কাজ করবে, রাইট। আচ্ছা, আপনি চাইলে এভাবেও করতে পারেন যে প্রথম দুইটা আসলে চাপ দেওয়া লাগবে না, এখানে আসলে ফর্মুলাটা তুমি টানছো, যদি সত্যি কথা বলি। হ্যাঁ, এখানে B6 C6 এইটুকুনি তো, আমি যদি এখানে
ধরেন এইটা বা এইটা যে কোনো একটা ক্লিক করি, ক্লিক করে এইখানে যখন মাউসটা রেখে চিকন দাগটা আসবে তখন টেনে যদি নিচে আনি তাহলেও কাজ করবে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তবে হ্যাঁ মানে যে কোনো একটা অপশন ইউজ করলেই হয়। ওকে, আচ্ছা একটু ধরেন। ওকে, হ্যাঁ, তো এইভাবে আমি চাইলে টেনেও হিসাবটা করতে পারি এবং আপনি মিলায়েও দেখতে পারেন যে সব হিসাব ঠিক আছে। ওকে, এখন আমি যদি চাই আমি এইখানের সমস্ত কলামও যোগফল করতে পারি। ঠিক আছে, এইখানে আমি একটা রোতে লিখলাম গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, এটাতে লিখলাম গ্র্যান্ড টোটাল, তাহলে এইখানে আমি সাম করতে পারি। তো সাম আপনি চাইলে করতে পারেন, আবার মানে এখানে অটো সাম লিখে করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে ইকুয়ালস টু লিখতে পারেন। ইকুয়ালস টু লিখলে যেটা বোঝানো হয় যে এক্সেল বুঝে যে এখানে আপনি একটা ফর্মুলা বসাতে যাচ্ছেন। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে যদি আপনি সাম, তো এস লেখার সাথে সাথেই অটোমেটিক্যালি সাজেশন চলে আসে। তো অনেকগুলা ফর্মুলা আছে, আমরা সবসময় সব ফর্মুলা ইউজ করি না, আমরা এখানে সাম ফর্মুলাটা ইউজ করছি। ঠিক আছে, তো আমি সাম চাপলাম। এখন সাম চাপার পরে সাম ফার্স্ট ব্র্যাকেট আসবে, ফার্স্ট ব্র্যাকেট চাপার পরে আমাকে হচ্ছে কোন অংশের সাম করতে হবে ওটা লিখতে হবে। ঠিক আছে, সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে কোন জিনিসের সাম করব সেটা আমি লিখতে পারি কষ্ট করে। ঠিক আছে, এখানে আসলে F5 যেটা এই অংশ থেকে F16 এই অংশ পর্যন্ত আমি সাম করব, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ক্লিক করতে পারি F5, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা সবুজ রঙের বাক্স হয়ে গিয়েছে, সরি সবুজ না, নীল রং। এখন নীল রঙের বাক্সটাকে আমি যদি সাইডে কোথাও অ্যারোটা মানে আমার মাউসটা রাখি, আমি এখানে একটা অ্যারো সাইন দেখবো ডান বামে, উপরে আর নিচের দিকে। আমি এখন যদি এটাকে বাম দিকের বোতাম চেপে আমি চাইলে এটাকে বড় করতে পারি। এই অংশটা আমি F5 থেকে F16 এই অংশটা নিয়ে হিসাব করব, টানলাম F5 F16 চলে আসলো। আমি এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম, দিয়ে এন্টার চাপলাম, চাপার সাথে সাথেই হিসাবটা চলে আসলো। ঠিক আছে, যে গ্র্যান্ড টোটাল 583000 টাকা। এই হিসাবটা করতে পারেন কিনা দেখেন। ঠিক আছে, ইকুয়ালস টু দিয়ে সাম লিখবেন, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে যে অংশটা আপনার সাম করা লাগবে সেই অংশ আপনি চেপে ধরে রাখবেন, ক্লোজ করবেন ব্র্যাকেটটা, এন্টার চাপবেন, হিসাব চলে আসবে। ওকে, দেখেন পারেন কিনা। আনতে পেরেছেন? আনতে পেরেছেন আপনারা?
জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমার একটা মাসের হিসাব হয়ে গেল, ঠিক আছে, একটা বছরের হিসাব হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি সাইডে লিখলাম 2025 সালের হিসাবটা। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে স্টাইলস যে অপশনগুলা এগুলা কি করে সেটা একটু দেখি। ঠিক আছে, তো কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখি। ওকে, তো কন্ডিশনাল ফরম্যাটিং যেটা করে সেটা হচ্ছে ধরেন কিছু কিছু স্পেসিফিক শর্ত অনুযায়ী আমার এখানকার জিনিসটা কালারিং করবে। যেমন ধরেন যেই সব মাসে আমার টোটাল স্যালারি 50,000-এর চেয়ে বেশি, সেই সব স্যালারি আমি কালার করে দেখতে যাচ্ছি। ওকে, তো এটা দেখার সিস্টেম হচ্ছে এইখানে যে 12টা মাসে 12টা টোটাল স্যালারি আছে, এগুলা চাপলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলস দিলাম। ঠিক আছে, এটা যেটা করে সেটা হচ্ছে কিছু একটা রুলস দিবেন, সেই রুলস অনুযায়ী কালারটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, যেমন ধরেন গ্রেটার দেন সাম ভ্যালু, লেস দেন সাম ভ্যালু, বিটুইন টু ভ্যালুস, ইকুয়াল টু সাম ভ্যালু, অথবা হচ্ছে মানে লেখার ভেতরে একটা কিছু আছে, একটা তারিখ আছে, অথবা ডুপ্লিকেট ভ্যালুস আছে। স্পেশালি যদি কোনো ছাত্রদের হিসাব রাখা হয় এবং তখন যদি আমি ভুলে 2জন ছাত্র ভুলে অ্যাড করে দিই বারবার, তো ওইটা চেক করার জন্য, অথবা আপনি আপনার নিজের মতো করে রুলস অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি এখানে গ্রেটার দেন এইটা চাপলাম। ঠিক আছে, তো ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন কিছু একটা মান, আমি এখানে ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন 50,000। ঠিক আছে, তারপরে কি টাইপসের কালার দিবেন, কিছু ফিক্সড কালার আছে, অথবা আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। যেমন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এইটা দেওয়া হয় যদি আপনি খারাপ কিছু একটা মার্ক করতে চান। ইয়েলো ফিল হচ্ছে মোটামুটি খারাপ জিনিস যদি মার্ক করতে চান। গ্রিন ফিল হচ্ছে যদি ভালো জিনিস মার্ক করতে চান, যে হ্যাঁ ভালো কিছু একটা আসছে, যেমন আমার টাকা বেশি আসছে। লাইট রেড ফিল হচ্ছে খারাপ জিনিস, রেড টেক্সট হচ্ছে খারাপ জিনিস কিন্তু ওটা সুন্দর করে দেখছি না, রেড বর্ডার হচ্ছে খারাপ জিনিস কিন্তু সেটা সুন্দর করে দেখতে পাচ্ছি না, অথবা অন্য কোনো কালার। ঠিক আছে, যেহেতু 50,000-এর চেয়ে বেশি টাকা পাওয়া মানে আমার জন্য ভালো, তাই আমি এখানে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট দিলাম। এই তো, ঠিক আছে, আমার যেই মাসগুলোতে 50,000-এর চেয়ে বেশি টাকা আসছে সেই অংশগুলো আমি কালার দিয়ে মার্ক করে ফেললাম। তারপরে এখানে রুল লেস দেন, বিটুইন, ইকুয়ালস টু, আপনি মানে অলমোস্ট সেম কাজই করে। ঠিক আছে, মানে এখানে একটা ফর্ম আসবে, ফর্মের মধ্যে আপনি আপনার ইয়াটা দিবেন এবং কালারটা দিবেন। ঠিক আছে, যদি একই সাথে একটা সেলে দুইটা কালার সাংঘর্ষিক হয় তাইলে প্রথমে যেটা দিয়েছেন ওইটা আসলে কাজ করে। ঠিক আছে, তো টপ বটম রুলস হচ্ছে 10%, অ্যাবাভ এভারেজ, বিলো এভারেজ, হিসাব হিসাব করে। ঠিক আছে, তারপরে ডেটা বার দিয়ে আপনি আপনার মাত্রাটা দেখতে পারেন, অনেক বেশি নাকি অনেক কম নাকি। ঠিক আছে, কালার স্কেলসও সেম কাজ করে, ব্ল্যাক কালার যত গাঢ় বা কালার যত হালকা তত ভালো বা খারাপ। ঠিক আছে, আমরা এক্সাম্পলস দেখছি। এটা গেল হচ্ছে ভালো জিনিসটাকে আমি সবুজ দিয়ে মার্ক করলাম, আমি যদি চাই খারাপ জিনিসগুলোকে আমি লাল দিয়ে মার্ক করতে পারি, যেমন হাইলাইট সেল রুলস লেস দেন 40,000 উইথ লাইট রেড কালার। ঠিক আছে, যেই মাসগুলোতে আমি 40,000 চেয়ে কম টাকা পাচ্ছি সেগুলাতে আমি লাল কালার করলাম, যেগুলাতে আমি 50-এর চেয়ে বেশি পাচ্ছি সেগুলাকে আমি কি বলে সবুজ কালার করলাম। ঠিক আছে, এবং এইখানে যদি ম্যানেজ রুলস চাপেন আপনি দেখতে পাবেন যে দুইটা রুলস আপনি অ্যাড করেছেন। ঠিক আছে, এফ এখানে ডলার ডলার সাইন আছে, ডলার সাইনগুলোর মানে কি সেটা হয়তো ইনশাল্লাহ পরের একটা ক্লাসে দেখাবো। ওকে, তো
এখানে মূলত বলা হচ্ছে যেটা, যে প্রথমে আসছে হচ্ছে এইটা, চেক করবে 40,000 ছোট নাকি, হলে লাল রং করে দিবে, এবং সেটা হচ্ছে F5 থেকে F16। এখানে ডলার সাইন আছে মাঝখানে। ডলার সাইনের মানে কি সেটা পরের ক্লাসে দেখাবো। আর পরে যে রুলসটা সেটা হচ্ছে 50,000 চেয়ে বড় হলে আমি সবুজ রং করব। আমি চাইলে রুল গুলাকে এডিট করতে পারি, রুলস গুলাকে নতুন একটা রুলস এখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে আসলে কিছু অপশনস আছে। তারপরে এডিট রুলসটাকে এডিট করতে পারি, যেমন গ্রেটার দ্যান এর জায়গায় লেস দ্যান, ইকুয়ালস টু, সেলের ভ্যালু, টেক্সট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। রুলস ডুপ্লিকেট করতে পারি, রুলস ডিলিট করতে পারি, যেমন ধরেন এই রুলসটা আমি ডিলিট করতে চাই, ডিলিট রুল চাপলাম, তারপরে ওকে চাপলাম, রুল ডিলিট হয়ে যাবে। তারপরে ক্লিয়ার রুলস, মানে এই অংশে যে রুলসটা আছে সেই রুলসটাকে আমি ডিলিট করতে চাই, যেমন ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, তাহলে ওই রুলসটা ওখান থেকে বাদ পড়ে যাবে। ওকে, তো এটা গেল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলস। আর টপ বটম রুলস সেম প্রসেসে কাজ করে, খালি এখানে হচ্ছে টপ 10% বা বটম 10% বা হচ্ছে অ্যাবাভ এভারেজ বা বিলো এভারেজ, ঠিক আছে। আমি এখানে ম্যানেজ রুলস এ গিয়ে এই রুলসটাও ডিলিট করে দিই। ওকে, তো এখানে অ্যাবাভ এভারেজটা চাপ, অ্যাবাভ এভারেজ হচ্ছে গ্রিন কালার। তো এই 3, 4, 5, 6 মাস 7 মাসে আমি গড়ের চেয়ে বেশি টাকা পাচ্ছি আর। ওকে, ম্যানেজ রুলস এ গিয়ে আমি আবার রুলসটা ডিলিট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এরপরে হচ্ছে ডেটা বার্স বা কালার স্কেলস, ঠিক আছে। তো ডেটা বার্স কি করে বা কালার স্কেলস কি করে, আচ্ছা একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। কালার স্কেলস এ হচ্ছে ভালো থেকে খারাপ কোনটা ওইটা মার্ক করে, ঠিক আছে। গ্রিন, ইয়েলো, রেড স্কেল, এর মানে হচ্ছে যেগুলা বেশি লাল সেগুলা খারাপ মার্কস, যেগুলা বেশি সবুজ সেগুলা হচ্ছে ভালো মার্কস, ঠিক আছে। যেমন ভালো জিনিস, যেমন এখানে টাকা বেশি কামাচ্ছি, সো সবুজ, সেই মাসগুলোতে সবুজ দেখাচ্ছে, আর যেই মাসগুলোতে কম টাকা কামাচ্ছি সেগুলোতে লাল দেখাচ্ছে। ডেটা বার্সে হচ্ছে তোমার মাত্রাটা দেখা যায় পিছনে, ঠিক আছে। যেমন হচ্ছে যেইটাতে বেশি সেইটাতে ওই বারটার সাইজটা বড়, আর যেটাতে চিকন সেটাতে বার মানে ইয়ার্টের সাইজটা ছোট। এরপরে হচ্ছে রেটিং মেটিং, মানে ভালো না খারাপ ওইটার মার্ক করার জন্য আরো কিছু জিনিস আছে, ঠিক আছে। যাই হোক, ওটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে যেটা আছে ফরম্যাট অ্যাজ টেবিল, এটা কিছুটা অলরেডি দেখেছি। এটা করার জন্য আমরা হচ্ছে এই অংশটা সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পর ফরম্যাট অ্যাজ টেবিল চাপি, তারপর এখানে একটা অপশন দিই, ঠিক আছে। যেমন এখানে আমি দিলাম হচ্ছে হোয়াইট টেবিল স্টাইল, তারপরে হচ্ছে ওয়্যার ইজ দ্য ডেটা ফর ইয়োর টেবিল, আমি এখানে এই অংশটা চাপ দিয়ে ধরে রেখেছিলাম, A4 থেকে F17। এখানে কয়েকটা ডলার চিহ্ন আছে, ডলার চিহ্নগুলোর মানে আমি পরে ডিসকাস করবো, আপাতত ডলার চিহ্নগুলো মানে ধরো যে ডলার চিহ্ন নাই, তো এখানে $A $4 মানে A4 কমা কোলন $F $17 মানে F17, আর মাই টেবিল হ্যাজ হেডার্স এটা চাপ দিয়ে রাখবো, ওকে চাপলাম। এই তো এই ট্রিক্সটা আমরা অলরেডি কিছুটা দেখেছি ডক্সে কাজ করার সময়, স্যার এটা যদি মাইক্রোসফট ওয়ার্ড আরেকবার কাজ রিপিট করার সময়। করা হয় তাহলে ভালো হতো। জি, হ্যালো, স্যার যেটা দেখালেন এটা যদি আরেকবার রিপিট করতেন। হ্যাঁ শিওর। এই ট্রিক্সটা আমরা অলরেডি কিছুটা দেখেছিলাম বোর্ডে, যে টেবিলগুলার স্টাইল চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। তো ওইটা কিছুটা একইভাবে কাজ করে, সেটা হচ্ছে আমার যে অংশটা টেবিল, এখানে মান্থ, বেসিক পে, হাউস রেন্ট, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এক্সাম ফি, টোটাল, এইগুলা হচ্ছে আমার কলামের হেডার, ঠিক আছে। আর এই 12টা রো আছে এবং লাস্টে একটা গ্র্যান্ড টোটাল রো আছে, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে আমার টেবিল, A4 থেকে F17 পর্যন্ত।
এই অংশটা চেপে তারপরে ফরম্যাট অ্যাজ টেবিল বাটনটা চাপবো। তারপরে কিছু সুন্দর অপশন আছে, কি টাইপস এর কালার, কি টাইপস এর ডেকোরেশন, আপনার ইচ্ছা, ঠিক আছে। আমি এখানে দিলাম এইটা হোয়াইট টেবিল স্টাইল লাইট 8, বা প্রথমে দিয়েছিলাম হোয়াইট টেবিল স্টাইল লাইট 1, ঠিক আছে, যে কোনো একটা চাপেন, সমস্যা নেই। আমি এইটাই চাপলাম। ওকে, চাপার পরে একটা ছোট্ট বক্স আসে, ক্রিয়েট টেবিল, হোয়ার ইজ দ্য ডেটা ফর ইয়োর টেবিল। লেখাটা হচ্ছে $A, $4, $F, $17। ঠিক আছে, তো এটার মানে কি, এইটা এখানে ডলার চিহ্ন আছে কয়েকটা, সরি মুছে গেল। ঠিক আছে, এইখানে এইটা থেকে এই অংশটা আমি সিলেক্ট করে রাখলাম। তারপরে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে একটা টেবিল সিলেক্ট করলাম। হোয়ার ইজ দ্য ডেটা ফর ইয়োর টেবিল, $A, $4, $F, $17। ঠিক আছে, আর ডলার গুলার মানে কি সেটা পরের একটা ক্লাসে ডিসকাস করব। আপাতত তুমি ডলার গুলাকে ইগনোর করো, ঠিক আছে। যে এখানে এ ডলার গুলা বাদ দিলে কি থাকে, A4, F17। ঠিক আছে, এবং এখানে একটা দাগ আছে, মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা টিক থাকবে। টিক থাকা অবস্থায় ওকে চাপবো। ওকে চাপার সাথে সাথে এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং টেবিল ডিজাইন একটা অপশন আসে। ঠিক আছে, তো এখানে হেডার রো, টোটাল রো, ব্যান্ডেড রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলামস, ফিল্টার বাটন, তারপর এখানে তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো। তারপর টেবিলের একটা নাম দিতে পারো, আমি এখানে টেবিলের নাম দিলাম হচ্ছে 2025। ওকে, আচ্ছা, আর এখানে না করছে স্টার্ট উইথ আ লেটার, ডাজন্ট ইনক্লুড আ স্পেস, ডাজন্ট কনফ্লিক্ট উইথ এক্সিস্টিং নেম, তাহলে অন্য নাম দিতে হবে, ধরো 2025। ঠিক আছে, বা ইয়ার 2025। ওকে, আচ্ছা আজব, আচ্ছা আপাতত টেবিলের নাম না দিই। ওকে, তারপরে এক্সপোর্ট, রিফ্রেশ, ইত্যাদি ইত্যাদি, ওটা অতটা জরুরি না। তো এই যে আমার টেবিল তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো হেডার রো, টোটাল রো, মানে হেডার রো হচ্ছে উপরের অংশ, না দিলে ওটা বাদ পড়ে, আর টোটাল রো হচ্ছে নিচের অংশটা। ঠিক আছে, এটা আসলে ইয়া করা লাগতো, টোটাল রো আসলে এখানে ছিলই। তারপরে লাস্ট কলাম, ফার্স্ট কলাম, ফার্স্ট কলামের কাল যদি আমি আলাদা করে দেখাতে চাই, ফার্স্ট কলামে টিক দিব। আর ফিল্টার বাটন হচ্ছে এই সাইডের যে ছোট বোতামটা, এটাতে আসবো। ওকে, আপনি চাইলে যে অংশটা টেবিল সেই অংশটাকে ছোট বড়ও করতে পারেন। যেমন আমি এখানে এই অংশটা টেবিল, এটা মার্ক করব, তারপরে টোটাল রো একটা অ্যাড করলাম। ঠিক আছে, এখানে গ্র্যান্ড টোটাল তাহলে কষ্ট করে অ্যাড করা লাগছে না, অটোমেটিক্যালি টোটাল একটা রো আসছে যেটাতে হিসাবটা করা যাচ্ছে। ঠিক আছে, টেবিল ডিজাইনে গেলাম, এখানে টোটাল রো একটা অপশন অটোমেটিক্যালি দিচ্ছে আমাকে। যদি আপনি টেবিল ক্রিয়েট করেন, টোটাল রো একটা অপশন আছে, আপনি চাইলে এভাবেই টোটাল হিসাব করতে পারেন। তারপরে ব্যান্ডেড কলামস দিলে কলামগুলোর দাগ টাগ থাকবে, আর ব্যান্ডেড রোজ থাকলে রো গুলাতে দাগ টাগ থাকবে। আপনি চাইলে এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন, যেমন এইটা দিলাম। ঠিক আছে, আর এইখানে যেটা মান্থ, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা ফিল্টার বাটন, যেটা এটাকে আমি যদি ক্লিক করি না ক্লিক করি, এই বোতাম আসে বোতাম আসে না। ঠিক আছে, তো এই বাটনগুলো হচ্ছে ফিল্টার বাটন বলে। মানে আমি যদি কিছু রো সম্পর্কে তথ্য চাই,
তো শুধুমাত্র সেই রো সম্পর্কে ইনফরমেশন আমি চাইলে স্ক্রিনে দেখতে পাবো। ওকে, একটা এক্সাম্পল দেই। যেমন আমি এখানে শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টা কলামের হিসাব দেখতে চাই, তাহলে আমি এখানে সিলেক্ট অল চাপবো, সবকটা নাই হয়ে যাবে। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টা অপশন আমি টিক মার্ক দিব, তারপরে ওকে চাপবো। এই তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শুধুমাত্র এই 4টা কলাম সম্পর্কে আমার তথ্য আছে। ঠিক আছে, তো এটা কি সবাই পেরেছেন কিনা একটু দেখেন। এখানে একটা বোতাম থাকে মান্থের এখানে, তো এই বোতামের এখানে আপনি শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টাকে টিক মার্ক দিবেন, আর উপরে নিচ গেলে আপনি অপশনগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি যদি প্রথম 4টা মাসের হিসাব দেখতে চাই, জাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টা রাখবো, এবং এখন এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের টোটালটা এইখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা করতে পেরেছেন কিনা একটু দেখেন। আচ্ছা, করতে পেরেছেন কিনা একটু বললেন। ঠিক আছে, জি স্যার, হয়েছে স্যার। ওকে ঠিক আছে। আমি যদি এখন এটা না রাখতে চাই, আমি এখানে ক্লিয়ার ফিল্টার চাপবো, আবার সব কটা কলাম দেখতে পাবো। ঠিক আছে, আমি আবার আনডু দেই। এর জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে 5, 6, 7, 8, এখানে 1, 2, 3, 4 এর পরে 5, 6, 7, 8, তারপরে 1 লাফে 17। ঠিক আছে, আর মাঝখানের কলামগুলো আসলে মানে ফিল্টারের কারণে লুকাই গিয়েছে বেসিক্যালি। ঠিক আছে, হিডেন। আর এখানে 5, 6, 7, 8 এই লেখাটায় নীল রং হয়ে গিয়েছে, এর মানে হচ্ছে এখানে একটা ফিল্টার বসানো হয়েছে আর কি। ঠিক আছে, ওকে। আমি এখন এখানে যদি আর ফিল্টারিং না করতে চাই, ক্লিয়ার ফিল্টার ফ্রম মান্থ। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি এখানে টোটাল যে অংশটা আছে, এখানে আমি প্রথমে বেশি টাকা থেকে কম টাকা পর্যন্ত যদি সর্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট চাপবো, তাহলে ছোট থেকে বড়, মানে প্রথমে জানুয়ারি মাসের টাকাটা হচ্ছে সবচেয়ে কম, তারপরে মে মাসের টাকা, তারপরে অগাস্ট মাসের টাকা, এক্সেপ্ট। হ্যাঁ নাফিল। স্যার আমাদের যে এই টোটালের যে বিষয়টা ওইটা কিভাবে আনতাম, মানে গ্র্যান্ড টোটালটা বাদ দেওয়ার পরে কিভাবে আচ্ছা আর আচ্ছা, কি? ওকে, হ্যাঁ টোটাল রো এই দাগটা। টোটাল রো তো দিলে তো পরে আরেকটা ইয়া চলে আসে আর কি, হ্যাঁ, একটা রো গ্র্যান্ড চলে টোটাল। আসে। হ্যাঁ, ওইটা কিভাবে সরাবে? গ্র্যান্ড টোটালটা মুছে দিও। ঠিক আছে, গ্র্যান্ড টোটাল লাগবে না, টোটাল রো অটোমেটিক্যালি যেহেতু আছে, আমার ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তাই না? ওকে, তো হ্যাঁ জি বলুন। স্যার আমার এখানে তারপর হচ্ছে এক্সট্রা আরেকটা লাইন চলে আসতেছে, ওইখানে সবগুলি হচ্ছে হ্যাশট্যাগ ও আসতেছে। আচ্ছা, হ্যাশট্যাগ আসলে কলামটা মোটা করে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। যেমন আমি এখানে কলামটা চিকন যদি হয়, যে হ্যাশট্যাগ হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে হ্যাশট্যাগ আছে। মানে টাকাদের ক্ষেত্রে যদি তোমার টাকাটা ফিট না হয় কলামে, তাহলে এরকম করে আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখছিলাম সর্টিং। ঠিক আছে, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট বা সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট হলে সবচেয়ে বেশি টাকা থেকে সবচেয়ে কম টাকাতে সর্ট হয়। ঠিক আছে, প্রথম রোতে হচ্ছে যেই মাসে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে সেইটা। তো তোমার যদি সুন্দর করে দেখা লাগে যে কোন মাসে সবচেয়ে বেশি টাকা, কোন মাসে সবচেয়ে কম টাকা, ওইটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ফার্স্ট কলামটা মার্ক করি, কারণ ফার্স্ট মান্থের কলামটা ইম্পর্টেন্ট। ওকে, তো এইখানে যে বোতামগুলো আছে, এখানে আমি সর্টিংটা বাদ দিই। আচ্ছা, মান্থ অনুযায়ী সর্ট করি, সর্ট এপিসোড। আরে একবার সর্টিং শুরু হয়েছে তো হয়েছে।
এই কালার আছে যাই হোক, হ্যাঁ। তো এটা দিয়ে আমি ছোট বড় ছোট অনুযায়ী সাজাতে পারি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ফিল্টার বাটন গুলা। আমি যদি এখানে যে কোনো টেবিলের ভেতরে যে কোনো একটা জায়গায় যদি মাউসটা রাখি, তাহলে টেবিল ডিজাইন বাটনটা আসবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে হোমের এখানে ফরম্যাট টেবিলতে দেখি সেল স্টাইলস। তুমি চাইলে স্পেসিফিক্যালি কালার চেঞ্জ করতে পারো একটা ইয়া অনুযায়ী। যেমন এখানে যদি এই মানটা খারাপ হয়, তুমি ব্যাড ক্লিক করলা, লাল রং হয়ে গেল। তুমি যদি এই জিনিসটাকে ভালো মনে করো, তুমি গুড ইয়া দিলা, গ্রিন কালার হয়ে গেল। আর নিউট্রাল হচ্ছে ইয়েলো কালার, মানে ভালো না খারাপও না। তারপরে তুমি চাইলে অন্য স্টাইল করতে পারো, ক্যালকুলেশন, চেক, এক্সপ্লেনেশন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। বড় ছোট কালার সহ সেল স্টাইলস এর এখানে এইসব অপশন তুমি দিয়ে তোমার হয় একটা সেল বা কয়েকটা সেলে কালারিং চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এটা গেল কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবিল আর সেল স্টাইলস। এরকম কারো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এরপরে ইনসার্ট, যেটা ইনসার্ট দিয়ে আমি যদি চাই, আমি হচ্ছে আমার এখানে কলাম অ্যাড করতে পারি বা কলাম ডিলিট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি যদি ইনসার্টের এখানে ইনসার্ট শীট কলাম অপশনটা ক্লিক দেই, তাহলে একটা কলাম অ্যাড হবে, ঠিক আছে। তো ধরেন আমি ভুলে একটা হিসাব অ্যাড করতে ভুলে গিয়েছি। যেমন ধরেন আমাদের সবার একটা করে মেডিকেল অ্যালাউন্স থাকে, এটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। তো ওই মেডিকেল অ্যালাউন্সের জন্য একটা সেল আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। সাধারণত আমি একটা কলাম সিলেক্ট করে তারপরে ইনসার্ট চাপলে ওই কলামটার আগের কলামে, মানে নতুন কলামটা অ্যাড হয়। মানে যদি আমি এফ চেপে ইনসার্ট কলামটা চাপি, তাহলে এফ কলামটা জি কলামে যাবে এবং এফ কলামটা নতুন একটা কলাম আসবে। আর ডিলিট হচ্ছে ডিলিট শীট কলামস চাপলে কলামগুলা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি চাই, আমি এভাবে করে মাঝখান দিয়ে নতুন একটা কলাম অ্যাড করতে পারি বা কলাম ডিলিট করতে পারি। আর কলাম ফরম্যাট হচ্ছে আপনি যদি কলামের সাইজটা বড় ছোট করতে চান, ঠিক আছে। যেমন এখানে কলাম উইথ, আমি চাইলে এখানে কলাম উইথ সেট করতে পারি, ঠিক আছে। কত বড় হবে কলাম, কত ছোট হবে কলাম। এখানে কলাম উইথ যেটা, সেটা মূলত হচ্ছে কয়টা ক্যারেক্টারের হিসাব করে, ঠিক আছে। কয়টা ক্যারেক্টার ফিট হবে, যেমন 18টা ক্যারেক্টার ফিট হলে কলাম উইথ হচ্ছে 18। এটার উপর বেসিসে কলাম উইথের হিসাবটা করা হয়। তো ইনসার্ট তো দেখেছি, ওকে। তো ইনসার্ট সেলস, এটা আসলে কলামই অ্যাড করে, এই যে, ঠিক আছে। আর ইনসার্ট শীট রোজ মানে হচ্ছে রো অ্যাড করবে, ইনসার্ট শীট কলামস কলাম অ্যাড করবে, ইনসার্ট টেবিল রোজ অ্যাবাভ মানে হচ্ছে উপরে যোগ করবে, আর ইনসার্ট টেবিল কলামস টু দ্য লেফট এটা হচ্ছে মানে বাম দিকে অ্যাড করবে, ঠিক আছে। এক্সেলের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে সে সব সময় যেই রোতে আপনি যদি আপনি রো অ্যাড করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই রোটা নিচে চলে গিয়ে এই রো এর জায়গায় নতুন রো অ্যাড হবে, বা কলামের ক্ষেত্রে এই কলামটা শিফট হবে পরের কলামে, ওই ফাঁকা জায়গাটায় নতুন কলামটা আসবে। মানে আপনি ই কলামের পরে নতুন কলাম অ্যাড করতে পারবেন না, কলামটা অ্যাড হলে ই কলামেই অ্যাড হবে, ই কলামটা এফ এ শিফট হয়ে যাবে, ঠিক আছে। মানে বোথ সাইডে অ্যাড করা যায় না, আপনাকে যেই জায়গাটায় বসাচ্ছেন সেই জায়গাটাই অ্যাড হয়। ডিলিট তো বুঝতে পারছেন, ডিলিট শীট কলাম চাপলে ওই কলামটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে। একটা কলামের ভেতরকার মান যদি মুছতে চান, আপনি জাস্ট ডিলিট বোতাম চাপবেন,
বা ব্যাকস্পেস বোতাম চাপবেন, মুছে যাবে। ঠিক আছে? আর আপনি যদি ভেতরকার মানের একটা এডিট করতে চান, যেমন 15,000টা হবে হচ্ছে 2500, সরি 1500 হবে 2500, আপনি দুইবার বাম দিকের বোতামটা দিয়ে চাপবেন, তারপরে এখানে লেখাটা পাল্টায় 2500 করে দিবেন। ঠিক আছে? ডাবল ক্লিক করলে কিন্তু ভেতরের লেখাটা এডিট করা যায়, এবং এডিট করার সময় টাকা বা কমা চিহ্নগুলো থাকে না, আসল লেখাটাই এডিট করা। ঠিক আছে? তো এই কলামে ছিল হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। আমি ধরে নিলাম সবাইকে হচ্ছে 5,000 টাকা, সরি 4,000 টাকা করে, 4,000 না 1,000 টাকা করে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়। ঠিক আছে? এটা প্রত্যেক মাসেই দেওয়া হয়। তো আমি এখানে এই ছোট্ট দাগটা আসার পরে টেনে মেডিকেল অ্যালাউন্সটা অ্যাড করে দিলাম। ওকে, তো সব মিলায় 5,96,000। আপনি যদি লেখা মুছেন তাহলে কিন্তু প্যাটার্ন ট্যাটার্ন কিন্তু মুছে না। ঠিক আছে? যদি আপনি প্যাটার্ন ট্যাটার্ন মুছতে চান, যেমন রং, এখানে যে রংটা দেওয়া আছে এই রংটা কিন্তু মুছে না। যেমন ধরেন আমি এখানে সেল স্টাইলসে গিয়ে এইটাকে হলুদ রং দিলাম, আমি যদি এখানে ব্যাকস্পেস দিয়ে মুছেও দেই, হলুদ রংটা কিন্তু থাকে। আপনি যদি হলুদ রংটা মুছতে চান তাহলে ক্লিয়ার অল চাপবেন, তাহলে হলুদ রংটা মুছে যাবে। ঠিক আছে? হলুদ রং তো মুছবেই, সাথে তুমি যে এখানে অ্যাকাউন্টিং এর হিসাব করছো এইটাও মুছে যাবে। ওইটা শুদ্ধ মুছে যাবে। ঠিক আছে? মানে আমি যদি এখানে একটা কিছু লিখি, তারপরে এটা যদি কালার দেই, তারপরে যদি এখানে ফন্টটাও চেঞ্জ করে দেই, তাহলে জাস্ট ডিলিট চাপলে আসলে লেখাটা পাল্টায় না বা রংটা মুছে যায় না। এই ক্লিয়ার বোতাম দিয়ে ক্লিয়ার অল চাপলে রং টং চং সব মুছে যায়। ঠিক আছে? তো ক্লিয়ারের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস, যেটা হচ্ছে লেখাটা রাখবে, রং চং মুছে দিবে, আর ক্লিয়ার কন্টেন্টস, যেটা হচ্ছে নরমালি ডিলিট বোতাম চাপলে হয়। ঠিক আছে? ওকে, আর সর্ট এন্ড ফিল্টার বাটন যেটা, সেটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার সেম কাজই করা হয়, সর্টিং মর্টিং এর কাজটা। সেটা নিয়ে হয়তো পরের ক্লাসে দেখবো। আচ্ছা, একটু দাঁড়ান। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে ময়না রে যাব তোর পিছু। র্যাবকে বিলুপ্ত করা নাও যায়। উনি একটা ঘাট বদল করে দিয়েছিলেন, চাঁদপুরের ঘাট। In আওয়ামী লীগের আমলে I was single. Also ইউনূস সরকারের আমলে I was single. Now বিএনপি সরকার come but I am still single. সরকার come, সরকার go, but my single status is not changing. It feels like single is my উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্পদ. In আওয়ামী লীগের আমলে ছাত্র দলের অ্যাটিটিউড একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বলল ইউ আর ফ্রি নাও। তখন আমি দেখলাম পাশে একটা আমাকে রাখবে সাউন্ড আসছে না, দেখো বলবেন না। আচ্ছা, তো এই স্যার একটা কথা বলতাম তো। জি জি স্যার নামাজের সময় হয়ে গেছে তো স্যার। তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে? এই একটা জাস্ট লাস্ট যেটা দেখে শেষ করি।
তো এই যে এত হিসাব করলাম এই পাতায়, তো এই একটা পেজকে বলা হয় শীট, ঠিক আছে? তো এখন আমি যদি চাই এই পাতার একটা নাম দিতে পারি, যেমন এইখানের হিসাবটা হচ্ছে 2025 সালের, ঠিক আছে? তাই আমি এটার নাম ডাবল ক্লিক চাপলে আমি নাম দিতে পারি 2025। আমি যদি নতুন একটা পাতা অ্যাড করতে চাই, আমি এখানে নিউ শীট অ্যাড করে নতুন একটা পাতা যোগ করতে পারি, নতুন পাতায় নতুন হিসাব করতে পারি, 2026 সালের হিসাবটা হিসাব করতে পারি, ঠিক আছে? এবং এইটার পাতাটারও নাম দিতে পারি, এখানে ডাবল ক্লিক করলে নাম দেওয়ার সুযোগটা দেয়। তো 2026 সালের হিসাবটা আমি এখানে করতে পারি আবার, ঠিক আছে? তো আমার এখন 2 পাতা হলো, 2025 সালের পাতা, 2026 সালের পাতা। এবং যদি একটা পাতা মুছতে চাই, আমি হচ্ছে ডান দিকের বোতাম চেপে ডিলিট চাপলেই পেজটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এখানে মুভ অর কপি দেই, তাহলে একটা পাতা মুভ বা কপি হবে, ঠিক আছে? তো এখানে বুক 1, এই ফাইলটার নাম বুক 1, যে উপরে বুক 1 এক্সেল দেয়া, তো ওখানেই রাখবো। এবং হয় 2025 সালের আগে আসবে নতুন পাতা, নাহলে লাস্টে আসবে। এবং ক্রিয়েট আ কপি যদি চাপি, তাহলে নতুন একটা কপি ক্রিয়েট হবে। তো এটাকে আমি নাম দিলাম 2026, আর এখানে নাম দিলাম 2026, তারপরে 2026 সালের হিসাব করলাম, ঠিক আছে? তো এটা আপনার উপর টোটালি, আপনি যেভাবে কাজ করতে চান। এখানে ফাইলের নাম হচ্ছে বুক 1, আগে যেখানে ছিল ডকুমেন্ট 1, কারণ এক্সেলের ফাইলগুলোর নাম হচ্ছে ওয়ার্কবুক, ঠিক আছে? হিসাবের বই। আমি এখন যদি সেভ করতে চাই, এখানে সেভ বাটন চাপবো, সেভ বাটন চেপে ফাইলের নাম দিব, যেমন আমি এখানে নাম দিলাম ইয়ারলি এক্সপেন্সেস 2025, ওকে? তারপরে সেভ করলাম। আমি এখন যদি চাই, আমি এটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো আজকে যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এনি কোশ্চেনস? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু দেরিতে জয়েন করেছি স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। জি স্যার, অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার। ও অ্যাটেন্ডেন্সটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আপনারা হচ্ছে এইখানে যে কমেন্ট সেকশনটা আছে, ওইখানে আপনারা আপনাদের কমেন্টসে দিয়ে দিন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে দিন ফুলটা, ঠিক আছে? তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পরের ক্লাসে আমরা এই বোতামগুলো দেখবো, ঠিক আছে? ইনসার্ট, তারপরে পেজ লেআউট, ফর্মুলাস। স্যার জি বলুন। স্যার, আমি কমেন্ট সেকশনটা খুঁজে পাইছি। হ্যালো স্যার, পাইছি কমেন্ট সেকশন, সমস্যা নেই। ও, আর আপনাদের একজন ফ্রেন্ড কিন্তু রেকর্ড করেছে, তো তার কাছ থেকে একটু রেকর্ডিংটা কালেক্ট করে নিয়েন। ঠিক আছে, আমরা তাহলে পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা অন্য জিনিসগুলো দেখবো। ভাই ইস্তেক তাহলে কি সিনো, ক্লাসটা এখানেই শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ।